তো বন্ধুরা, একদিনে পুরো দিল্লিটা কভার করা কিন্তু খুবই মুশকিলের ব্যাপার। তো বুঝতেই পারছো, খুব তাড়াহুড়ো, অল্প সময়। সেই জন্য আমরা তাজমহল দেখেছি, লালকেল্লা, তারপরে তোমার আরও যেগুলো আছে তোমার আগ্রাতে, সমস্তটাই দেখব। তো সেই জন্য সমস্তটা দেখতে হলে, জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর সারাদিন আজকে কি কি করছি, কেমনভাবে কাটাচ্ছি, কি খাওয়া দাওয়া করছি, কোথায় গেলাম, কি করলাম না করলাম, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সম্পূর্ণটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আগ্রা ফোর্টে। তো চলো ভেতরে যাই। তো বন্ধুরা, দেখতেই পেলে আমরা কিন্তু চলে এসেছি আগ্রা ফোর্টে। তো আগ্রা ফোর্টে ঢোকা মাত্রই আমরা টিকিট করে নিয়েছি, 50 টাকার টিকিট নিয়েছে। এখানে একটা ব্যাপার হয়েছে, আমি যে টিকিট করেছিলাম আমার কাছে ছিল একটা গীতা। তো সেই জন্য এই গীতাটার জন্য আবার আমাকে ফের যে গিয়ে খুব হ্যারাস হতে হয়েছিল। তো তোমরা কোনো বই টই কিছু নিয়ে আসবে না, এমনি ডাইরেক্ট চলে আসবে। তো আমরা ঢুকলাম, দেখো অমর সিং গেট দিয়ে। তো এই গেটের একটা নামের তাৎপর্য রয়েছে, পরে তোমাদের সঙ্গে অন্য কোনো সময় শেয়ার করব। এবার দেখো ঢুকছি যে আমরা গেটটা দিয়ে, এটা হচ্ছে তোমার দুই দিকে কি বিশাল উঁচু প্রাচীর। আর মিডিলে যে রাস্তাটা দেখছো সেটা কিন্তু ধাপধাপ করা, তার কারণ হচ্ছে যে ঘোড়া হাতি যেটা চলতো সেটা যেন কোনো স্লিপ না খায় সেই জন্য। আর যদি উঁচুর যে প্রাচীর সেটা ইকো সাউন্ড হতো, কোনো শত্রু বাইরে থেকে এলে যাতে বোঝা যায়, তো সেই জন্য ওই প্রাচীরগুলো করা হয়েছিল। তো যাই হোক, এই আগ্রা ফোর্ট সম্বন্ধে বেশি কিছু বলবো না, কারণ এত কিছু এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয়। এবার দেখো তোমরা বাইরের দিকে যে বাঁদিকে যে এটা মহলটা দেখছো, এটা হচ্ছে তোমার সম্রাট ঔরঙ্গজেবের মহল। তো এখন আমরা ভেতর দিকে চলো প্রবেশ করব। আর প্রচুর মানে আমাদের মতনই সমস্ত যারা ভ্রমণ পিপাসু তারা কিন্তু সবাই দেখতে চলে এসেছে। তো আমরাও এখন দেখো আস্তে আস্তে সমস্তটাই দেখব। তো দেখে তো বন্ধুরা পুরো মুগ্ধ হয়ে গেছি, যে এত সুন্দর ভিউ, এত সুন্দর, মনে হচ্ছে সেই ইতিহাসে, সেই মোগল আমলে চলে গেছি, এরকমই লাগছে। তো সত্যি দেখার মতন জায়গা। তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব তোমরা একবার হলেও এখানে ঘুরে যেও। তো যাই হোক, এখন ঔরঙ্গজেবের যে মহলটা দেখছো, তো সামনে একটা বাথটব রাখা রয়েছে। এটা হচ্ছে আগে ঔরঙ্গজেবের যে ছোটোবেলাকার নাম সেলিম, তো ও স্নান করতো। তো সেই জন্য ওই বাথটবটা এখন ভেতরে ছিল, বাইরে নিয়ে আসা হয়েছে দর্শকদের দেখার উদ্দেশ্যে। এবার যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে সম্রাট আকবর যখন প্রবেশ করতো তখন কিন্তু যে উপরে ছোট্ট যে দরজাটা, সেখান থেকে কিন্তু মানে বিভিন্ন মেয়েরা আর কি ওখান থেকে মানে ফুল ফেলতো, ফ্লাওয়ার ফেলতো। তো সেই জন্যই আর বাইরে থেকে মানে দু সাইড থেকে প্রচুর বাদ্যযন্ত্র বাজতো। তো বুঝতেই পারছো, একটা আলাদা পরিবেশ তৈরি হতো, ভীষণ সুন্দর, খুবই ভালো লাগতো, দেখার মতন জায়গা। আর সেই জায়গাটা কত না সুন্দর হতো, যে উপর থেকে ফুল ঝরছে আর বলছে যে সম্রাট আকবর পাধার রাহা হে। তো সত্যি মানে বললেই মানে হচ্ছে গায়ে কাটা দিয়ে যাচ্ছে, এতটা সুন্দর। আর ভেতরের কাজগুলো দেখো কতটা নিখুঁত, কতটা সুন্দর কাজ করা রয়েছে। তো এইগুলো কিন্তু সবই ওই মানে ইট দিয়ে তৈরি করা হয়েছে, পরে আবার বেলে পাথর দিয়ে সাইডগুলো মানে ঠিক করা হয়েছে। তো আমরা যে গাইডটা নিয়েছিলাম সেই গাইডটা কিন্তু আমাদের 600 টাকা নিয়েছিল। তোমরা এখানে বার্গেনিং করে নেবে। আমাদের প্রথমে বলেছিল যে 2000 টাকা, তো সেখান থেকে আমরা 600 টাকাতেই রাজি হয়ে মানে করে নিয়েছি। তো তোমরা সেরকমভাবে তোমাদের মতন তোমরা করে নেবে। আর এখানে কিন্তু যে গাইডটা উনি বলছিলেন সম্রাট আকবর পাদার রাহে, তো শুনে আরোই সত্যি মানে খুবই আশ্চর্য লাগছিল। এটা কিন্তু বন্ধুরা আমরা চলে এসেছি রংমহলে। তো ওপরে যে ছোট ছোট একদম ছাদের উপর যে খোপগুলো তোমরা দেখছো, মানে একদম 3 তলার ওপরে, তো সেইগুলোর ওপরেই রাজারা বসে থাকতো আর সম্রাটরা। তো আর যে ছোট ছোট খোপগুলো দেখছো ওইগুলোতে থাকতো রানীরা। তো সেখান থেকে যে নিচে রংমহল, এখানে গান বাজনা মজমস্তি হতো। তো সত্যি বুঝতে পারছো জিনিসটা কতটা সুন্দর। আর যে ঘরগুলো দেখছো সেগুলো কিন্তু সবগুলোতেই বিভিন্ন মানে দামি দামি মতি, তারপরে রত্ন, সেগুলো দিয়ে সব মোড়ানো ছিল। তো সত্যি জায়গাটা মানে শুনলেই ভাবলেই কেমন শিহরণ জাগছে। আর এটা হচ্ছে যোধাবাইয়ের ঘর। যোধাবাই তো আমরা সবাই জানি, আমরা যোধা আকবর সিরিয়ালটা যারা যারা দেখেছি তারা তো তাদের মানে প্রেম কাহিনী, তাদের ঘটনা সম্বন্ধে সবাই বলতে পারবো। তো আমি কিন্তু যখন থেকে সিরিয়ালটা দেখতাম তখন থেকে একটা মনের মধ্যে একটা মানে ইচ্ছা ছিল যে যদি কোনো দিনও হয় তো এই আগ্রাতে যাব, গিয়ে যোধাবাইয়ের এই ঘরটা দেখে আসবো। তো যোধাবাই তো হিন্দু ছিল, তার ঘরের জন্য কৃষ্ণ মূর্তি ছিল। আর যে সম্রাট আকবর তিনি তো মুসলিম ছিলেন। তো তবুও তাদের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা বন্ডিং ছিল। তো যাই হোক, এবার দেখো চলে এসেছি আমরা আর একটা ঘরে। এটাকে বলা হয় এসি রুম, মানে গাইডদের ভাষায়। তো এই যে যে দরজাগুলো দেখছো, দেওয়ালগুলো, এগুলো কিন্তু ফাঁপা ভেতরটা।
আর কারণ তার ফাঁপা মানে হচ্ছে তার ভেতরে ছিল জল, জল থাকার কারণে কি দেওয়ালটা খুব মানে ঠান্ডা হবে, ঘর তাহলে রুমটাও ঠান্ডা হবে। তো সম্রাটের যখন মানে গরম লাগতো তখন এই ঘরে এসে তারা এই ঠান্ডাটা উপভোগ করতেন। তো সেটাই বলছে গাইড, আর সবাই এই গাইডগুলো কিন্তু মানে এটাই বলে, কারণ যে মানে দেওয়ালগুলো দেখলাম ওখানে কিন্তু ফাঁপা, মানে সবাই ওখানে হাত দিয়েছে সেই জন্য একটা কালো একটা ছাপ পড়ে গেছে। তো এবার দেখো চলে এসেছে এখানে আর একটা রুমে। তো এখানে এই যে কোনায় কোনায় কথা বললে সাউন্ড হচ্ছে, মানে তখন তো টেলিফোন বা মানে বিদ্যুতের কোনো ওই ব্যবস্থা ছিল না। তো সেই জন্য দেখো আমরা সবাই একটু চেক করে নিচ্ছি আর যে আদৌ শোনা যাচ্ছে কি না, যে এক কোণা থেকে বললে আর এক কোণার লোক শুনতে পাই কি না। সত্যি শোনা যায়। তো প্রথম তো দেখে আমি পুরো একদম চমকে গেছি যে এটাও কি সম্ভব। এই কেল্লাটা কিন্তু বন্ধুরা আগেই ছিল, এটাকে মানে সম্রাট আকবর পুনর্নির্মাণ করেছেন। তো যাই হোক, এবার তো দেখাচ্ছি এবার শাহজাহান তৈরি করেছেন যে সাদা পাথর দিয়ে। আর দেখেছো যে পালকি স্টাইলে যেটা করা হয়েছে, এটা কিন্তু তার যে দুটো সন্তান যাদের বিয়ে হয়নি মেয়ে, তাদের নাম হচ্ছে তোমার রৌশনারা আর হচ্ছে জাহানারা। তো তাদের জন্য যে পালকি সিস্টেম এই ঘরগুলো উনি তৈরি করে দিয়েছিলেন, কারণ তাদের তো বিয়ে হয়েছিল না, বিয়ে হলে তো তখনকার দিনে এই পালকিতেই যেত, সেই জন্য এই পালকি স্টাইলে এই ঘরগুলো তিনি তৈরি করেছিলেন শাহজাহান তার দুই মেয়ের জন্য। তার পাশেই ছিল সম্রাট শাহজাহান আর মমতাজ মহলের বেডরুম। তো আগে কিন্তু এই মানে এই আগ্রা ফোর্টটা তৈরি হয়েছে, শাহজাহান তৈরি করেছেন, তারপরে তোমার তাজমহল, তো সেটা তো মমতাজ মরে যাওয়ার পরে ওই তাজমহলটা তৈরি হয়েছে। আর তো দেখো এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে কি অসাধারণ তাজমহলের। আর ওখানে কিন্তু যে ড্রেনটা দেখলে ওর মধ্যে কিন্তু অনেক কুমির, মানে খুব জীবজন্তু ছাড়া থাকতো যাতে বাইরে থেকে কেউ প্রবেশ না করতে পারে ভেতরে। তো বুঝতে পারছো কতটা সতর্কভাবে করা হয়েছে। আর এই রুমটা দেখো, এই যে জানলাটা দেখলে ভেতর থেকে খোলা রয়েছে, কিন্তু বাইরে থেকে দেখবে পুরোটাই বন্ধ, অনেকটা ভেন্টিলেশন মতন কাজ করে, আবার তাদের যে প্রাইভেসি ছিল সেটাকেও কন্ট্রোল করতো। তো এবার দেখো চলে এসছে। তো বন্ধুরা এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু সমস্তটা সোনা দিয়ে আর বিভিন্ন দামি দামি রত্ন দিয়ে মানে পুরোটাই সাজানো ছিল। আর যে ইটা দেখছো তোমরা ঝাড়বাতিটা, সেই ঝাড়বাতিটা কিন্তু মানে একদম ডায়মন্ডের ছিল। তো বুঝতে পারছো এই জায়গাটার যখন লাইট পড়বে তখন কেমন জল জল করবে আর কি অসাধারণ লাগবে দৃশ্যটা। তো আমার বন্ধুরা ভাবলেই আমার একদম গায়ে কাটা দিয়ে যাচ্ছে। তো সত্যি মানে আমি ভাবতেই পারছি না যে এত সুন্দর লাগতো আর এত জায়গাটা এত আলোকিত হয়ে যেত। তো তো চলো এবার আস্তে আস্তে সমস্তটাই দেখব। আর একদম কিন্তু বন্ধুরা আমি চলে গেছি সেই মোগল আমলে। আর ব্রিটিশরা যে সমস্ত সোনা নিয়ে গেছে তার কিন্তু চিহ্ন একদম এখনও রয়েছে। তো এবার দেখো আমরা চলে এসেছি আঙ্গুরি বাগানে। তো আমরা কিন্তু এটা যখন যোধা আকবর যে সিরিয়ালটা দেখেছিলাম আমি, তো সেখানে যোধা যখন সেই সাপে কামড়িয়েছিল, তারপর সে মানে সাপে কামড়ানি যে বিষটা খেয়ে নিয়েছিল, তারপরে কিন্তু ও মরেই যেত। যাই হোক সেখান থেকে বেঁচে উঠে তারপরে কিন্তু আকবরই এই আঙ্গুরি বাগানে নিয়ে এসেছিলো, তখন কিন্তু আমরা দেখেছিলাম। তো সেই থেকে আঙ্গুরি বাগান দেখার ইচ্ছাটা আমার প্রবল ছিল, তো সেটাও আজকে পূর্ণ হয়ে গেল। তো বন্ধুরা এই আগ্রাটা কিন্তু, এই আগ্রার যে ফোর্ট এটা তৈরি করতে কিন্তু 8 বছর সময় লেগেছিল। আর এটাতে 4000 শ্রমিক নিযুক্ত হয়েছিল, মানে এই কাজটা পুরোটাই 4000 শ্রমিক এই কাজটা পুরো করেছিল। তো এবার তোমাদেরকে দেখাবো চলো মুথাম্বর বুজ। এটা হচ্ছে শাহজাহান যেই ঘরে তোমার বন্দি ছিল সেই ঘরটায় তোমাদেরকে দেখাবো। আর দেখো আমরা যে তাজমহলে যে দেখেছিলাম যে সুন্দর মানে দামি দামি যে রত্ন, সেইগুলো কিন্তু এখানে যে থাম্বাগুলো দেখছো এখানেও কিন্তু দেখো সেম কাজ, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এগুলো কিন্তু লাইট একদম জল জল চকচক করে। তো যাই হোক এখানে কিন্তু সম্রাট শাহজাহান 1658 সাল থেকে 1666 মানে এই 8 বছর তিনি কিন্তু তার ছেলে ঔরঙ্গজেব তাকে এইখানটায় বন্দি করে রেখেছিল। আর এখান থেকেই কিন্তু তিনি তাজমহলের যে সৌন্দর্য দৃশ্য সেটা দেখতেন। আর তার পাশে একটা মসজিদ ছিল, সেখানে তিনি নামাজও পড়তেন, তার নাম ছিল মিনা মসজিদ। তো সম্রাট শাহজাহান তো নজরবন্দি ছিলেন, তো সেই জায়গাটা তো তোমরা দেখতেই পেলে। তো এবার দেখো আমরা দেওয়ানি আম থেকে উপরের দিকে চলে যাব, দেওয়ানি খাসে। তো সেইখানটায় যাব, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আর এখানে যে দেখতে পেলে তোমরা, এটা হচ্ছে গুপ্ত মানে যমুনা যাওয়ার গুপ্ত রাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার চলো আস্তে আস্তে উপরে চলে যাই আমরা দেওয়ানি খাসে। তো এখানে দেখো দেখাচ্ছে আমাদের গাইডটা মিনা মসজিদ, যেখানে সম্রাট শাহজাহান নামাজ পড়তেন। তো সেই জায়গাটা দেখে নিলাম। এবার দেখো উপরে যে ভিউটা তোমরা অসাধারণ, এটা হচ্ছে মিনা বাজার। তো যে উপরে যে খোপগুলো দেখছো, তখনকার মোঘল আমলে মেয়েদের তো বাইরে যাওয়া হতো না, তো তারা কিন্তু এইখান থেকেই তাদের অলংকার বলো জামা কাপড় সমস্ত কিন্তু এই মিনা বাজার থেকেই কিনতো। তো সেই জন্য এই মিনা বাজারটা বসতো। আর এবার তোমাদেরকে দেখাবো আর একটা জিনিস। তো সেটা হচ্ছে তোমার যখন আমার ব্রিটিশরা আমাদের মানে আক্রমণ করেছিল আমাদের দেশে, তখন কিন্তু একটা যুদ্ধ হয়েছিল। তো সেই সময়ে
মানে প্রচুর মানুষ মানে ক্ষয়ক্ষতি হয়েছে। আর এখান থেকে যত সোনাদানা ছিল সমস্ত কিন্তু তারা কিন্তু লুট করে নিয়ে গেছে। আর তারা যে গোলাগুলো ছুটতো সেই জন্য এখানে একটা কালো পাথর রয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। সে কালো পাথরটা পুরো ফেটে গেছিলো। আর যে এই দেওয়ানি খাসের ওপরে দেখতে পাবে তোমরা একটা মানে ফুটোর মতন হয়েছে, একটা গর্তের মতন। তো সেটা ওই গোলার কারণেই হয়েছে। আর এখানটায় পুরোটাই এই শাহজাহান বসতেন এক জায়গায়, দেখতে পাবে তোমাদের দেখাবো। সাদা মার্বেল পাথরের উপর তিনি বসতেন, বসে পুরো তাজমহলটা, যমুনার ভিউটা তিনি এখান থেকে দেখতেন। আর এখান থেকে বন্ধুরা অসাধারণ লাগছে, অসাধারণ। তোমাদেরকে ফোনে আমি বলতে পারছি না আমার যে এখান থেকে তাজমহল দেখার যে মানে ভিউটা যে কতটা সুন্দর, কতটা সুন্দর। আর এখানে কিন্তু সমস্ত বিচার বা মানে মন্ত্রীদের নিয়ে আলোচনা হতো। তারপরে তোমার আইন ব্যবস্থা দেখাশোনার জন্য আলোচনা হতো, বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা হতো। তো সমস্তটা এইখানটাই হতো। আর দেখো তাজমহলটা, ওহ কি লাগছে দেখতে বলো তো। তো এখানে যে 8 বছর শাহজাহান যে বন্দি ছিলেন, তো তিনি কিন্তু এই মানে ওই ঘর থেকেই দেখতেন ওই তাজমহলটা। তার যে এত শখের তাজমহল। দেখো তোমাদেরকে ওই গর্তটা দেখাচ্ছি। তো ওখানে একটা পায়রা বসে রয়েছে। তো সেই পায়রাটা ওইখানটাতে ওই গোলাটা আর কি লেগেছিল। তো যাই হোক, মোটামুটি তোমাদেরকে দেখালাম। এই যে মিনা বাজারটা দেখো, আর নিচেটা কত সুন্দর লাগছে না, সবুজ একদম দেখতে, তো অসাধারণ লাগছে। আমার তো ভীষণই ভালো লাগছে। তো এখানে বন্ধুরা 3টে মসজিদ আছে। একটা তোমার দাসীদের জন্য রাখা হয়েছিল নাগিনা মসজিদ বা মেয়েদের জন্য, আর একটা হচ্ছে শাহজাহানের জন্য ছিল মিনা মসজিদ, আগেই বললাম। আর ঔরঙ্গজেব মানে সম্রাট আকবরের ছেলে, যে তার ছোটোবেলাকার নাম ছিল সেলিম, তো সে হচ্ছে তার জন্য একটা আলাদা মসজিদ ছিল, তার নাম হচ্ছে মতি মসজিদ। তো এই হচ্ছে এখানকার ঘটনা। আর এইখানটায় যে তোমরা এটা দেখছো, এটা তো বললাম আগেই তৈরি হয়েছিল, আগেই তৈরি করেছিল। আর তারপরে এটা পুনঃসংস্কার করেছিলেন সম্রাট আকবর। আর তিনি করেছিলেন 1573 সালে লাল বেলে পাথর দিয়ে এটা তৈরি করেছিলেন। আর এই পাথরটা আনা হয়েছিল রাজস্থান থেকে। আর এটা কিন্তু মেনলি ইট দিয়েই তৈরি, আর পাথর দিয়ে মানে শুধু পাথরগুলো বসানো রয়েছে। আর এর যে দেখছো তোমরা, এটা কিন্তু একদম যমুনা নদীর পাড়েই অবস্থিত। তো আগে কিন্তু একদম কাছাকাছি ছিল, মানে বিভিন্ন শত্রুরা যদি আক্রমণও করতো, তাহলে তোমার ওই শত্রুদের আক্রমণ থেকে তারা যমুনা দিয়ে পার হয়ে বেঁচেও যেত। আর এখন কিন্তু এই যমুনাটা আস্তে আস্তে জল শুকাতে শুকাতে বা পিছনে সরতে সরতে প্রায় 1 কিলোমিটার পিছনে সরে গেছে। এখন কিন্তু বন্ধুরা আমরা দাঁড়িয়ে রয়েছি দেওয়ানি আমে। তো এখানে সম্রাট বসতেন আর তার স্ত্রীরা বসতেন দুই দিকে। তো এখানটায় তিনি বিচার ব্যবস্থা সমস্ত কিছু করতেন। আর যারা মানে যে অন্যান্য যারা লোক থাকতো তারা কিন্তু সামনেটায় বসতেন। তো এই জায়গা হচ্ছে সেই দেওয়ানি আম। তো এই দেওয়ানি আমের এই কথাটাও অনেকবার শুনেছি। তো যাই হোক, সমস্তটা দেখা হলো। দেখো সামনে যে তোমরা এটা দেখছো, ওটা হচ্ছে একটা ব্রিটিশ গভর্নরের সমাধি ওখানটায় রয়েছে, কবরস্থান বলতে পারো। তো যাই হোক, জায়গাটা খুব সুন্দর, দেখার মতন জায়গা। তো বন্ধুরা আর তেমন কিছু বলার নেই, সমস্তটা তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে জায়গাটা কত সুন্দর, কত মানে কি বলবো, তখনকার যে মোঘল আমলের যে চিন্তা ভাবনা করে যে জিনিসটা তৈরি করেছে, সেটা যে কতটা সুন্দর, কতটা আকর্ষণীয়। সেই জন্যই হয়তো হাজার হাজার যারা পর্যটক তারা তো দেখতে আসে, বা এইসবের ইতিহাসের জন্যই মনে হয় যে সেই ইতিহাসগুলোই মনে হচ্ছে আজকে সেই সব জীবন্ত সত্য হয়ে গেছে ইতিহাসগুলো। তো সত্যি সেই ইতিহাসগুলো শুনে ভীষণ ভালো লাগলো, ভীষণ মনে হচ্ছে সেই আমরা মোঘল আমলে সবাই ফিরে গেছি। তো সুন্দর পরিবেশটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা সবুজ। যে দেখো বন্ধুরা, দূর থেকে দেখা যাচ্ছে যে মসজিদটা, তো সেটা হচ্ছে যে তোমাদেরকে বললাম সম্রাট শাহজাহান যে নামাজ পড়তে যেতেন মিনা মসজিদ, তো এটাই হচ্ছে সেই মিনা মসজিদ। আর এই দেখো সেই ব্রিটিশ গভর্নরের সমাধি এখানটায়। তো এবার এই গেট দিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব। আমাদের মোটামুটি দর্শন করা হয়ে গেল। তো এরপরে আমরা যাব, আমাদের শুধু আর একটা জিনিসই বাকি থাকলো, সেটা হচ্ছে তোমার কৃষ্ণের কারাগারটা। তো সেটা আমাদের দেখা হয়নি। তো দেখো যাওয়ার পথে আবার দেখে নিলাম সেই ঔরঙ্গজেবের মহলটা। তো এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। তো খুব সুন্দর লাগলো, খুব ভালো লেগেছে দেখতে। আমার তো সবটাই দেখে ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো আজকে কিন্তু বন্ধুরা আমরাও সেই সকাল থেকে আগ্রাতেই রয়েছি। আর আজকে কিন্তু সকালের টিফিনটাও আগ্রাতেই করেছিলাম, আবার এখন দুপুরের লাঞ্চটাও কিন্তু আগ্রাতেই করছি।
তো একটা সুন্দর একটা হোটেলে চলে এসেছি, একদম এসি, বেশ সুন্দর হোটেলটা। তো সেখানে দেখো আমরা নিয়ে নিয়েছিলাম তোমার ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছিলাম, তোমার পনির ছিল, সমস্ত কিছু ছিল। তো ভেজ ফ্রায়েড রাইস। তো আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ ছিল, যার প্রাইস ছিল 220 টাকা। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন আবার চলে যাচ্ছি বাড়ির দিকে, মানে হোটেলের দিকে। আমাদের সমস্তটাই দেখা হয়ে গেল আগ্রায়। তো এবার চলে এসেছি, এটাই আমাদের বাকি ছিল। বন্ধুরা আমরা চলে এসেছি কংসের কারাগার, যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, কারাগারে এসে সেই জায়গাটায়। তো চলো তোমাদেরকে দেখাই, দেখো। তো আমরা চলে এসেছি বন্ধুরা সেই জায়গায়, আরও একটা খুব মর্মান্তিক জায়গা, সেটা হচ্ছে যেখানে কৃষ্ণের জন্মস্থান কারাগারে হয়েছিল, কংসের কারাগারে। তো সেই কারাগারটাই আমরা দেখে নিলাম, আর এখানে কিন্তু ফোন অ্যালাউ নেই। তো সেই জন্য তোমাদের ভেতরের কোনো কিছুই দেখাতে পারিনি, এখানে ফোন একদম লকারে নিয়ে নিয়েছিল। তো যাই হোক, সমস্তটা কিন্তু দেখার মতন জায়গা, দেখার মতন অসাধারণ জায়গা কিন্তু বন্ধুরা। তো যাই, এখানে দেখো প্রচুর দোকান রয়েছে, এখানে তোমরা কিন্তু প্রত্যেকবারের মতন বলছি, এখানে তোমরা অবশ্যই অনেক কিছু কেনাকাটা করতে পারো। তবে এখান থেকে আমি একটু কিছু কিনবো, মানে অনেকক্ষণ থেকেই অনেক জায়গাতেই দেখেছি, কিনবো ভাবছিলাম, কেনার হয়ে ওঠেনি। তো যেহেতু আজকেই আমাদের লাস্ট, তো সেই জন্য দেখো এখান থেকে একটু চুড়ি নিয়ে নিলাম। তো রাধারানীর এখানে এলে নাকি চুড়ি পরতে হয়, তো সেই জন্য আমার চুড়িটাই কেনা হয়েছিল না। তো সেই যে চুড়ি নিয়ে দেখো একদম চলে এসেছি আমাদের হোটেল থেকে মাত্র আধ ঘন্টা আগে, যে একটা হোটেল এখানে খাওয়া দাওয়ার জন্য। তো রাত্রে দেখো আমরা ডিনারে নিয়ে নিয়েছি রুটি আর একটা পাঁচ তরকারি। আমরা যে এখানে যে 4 দিন ছিলাম, আমরা কিন্তু ওই হোটেলটা থেকেই খাওয়া দাওয়া করেছি প্রত্যেক দিন। বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, আধ ঘন্টা হয়ে গেল। আধ ঘন্টা আগে বাড়ি এসে খাওয়া দাওয়া করে বাড়ি এসেছি। এসে স্নান করে নিয়েছি সারাদিনে, সকালবেলা স্নান করে গেছিলাম, তবু ভালো লাগছিল না শরীরটা, ওই জন্য এসে মাথায় শ্যাম্পু করে স্নান করলাম। আর তোমার দাদাভাই সমস্ত দেখো বেডিংপত্র গোছাচ্ছে। আর রাত্রে আর কিছু খাবো না, এখন খেলাম আপেল, তারপরে দেখো কলা, এগুলো ঘরে এসে খাচ্ছি এখন। এই খেয়ে শুয়ে পড়বো। আর কালকে হচ্ছে আমাদের এখান থেকে সকাল 6টায় আমরা বেরিয়ে যাবো। সকাল 6টায় বেরিয়ে আমাদের দুপুর 12:30টায় দিল্লি থেকে ট্রেন, আর এই মথুরা থেকে ট্রেন হচ্ছে 7টা 20-তে। তো সেই জন্য আমরা খুব সকালে এখান থেকে বেরিয়ে যাবো, সকাল 6টায় এখানে হোটেল ছেড়ে দেবো। তো আজকের মতো এইটুকুই। আজকে তোমাদের তাজমহলে গেছিলাম, অনেক দিনের স্বপ্ন ছিল, তো সেই জায়গাটা গিয়ে মনটা খুব আনন্দে ভরে গেছে একদম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই, হ্যাঁ, অন্য কোনো ব্লগে। ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমি যদি দেখতে থেকো। প্রত্যেকটা গুড নাইট, টাটা।